নমস্কার, লেজি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন শ্রীযুক্ত দিলীপ চক্রবর্তী মহাশয়ের একটি ভিন্ন স্বাদের গল্প, কুয়ো। মনসারাম বলল, রামু চাচা আজও চৌধুরী গাঁয়ের কুয়ো থেকে মেয়েদের জল আনতে দিল না। ওরা জল আনার জন্য 5 মাইল দূরে কোয়েল নদীতে গেছে। সে নদীতেও তো জল নেই, 1 হাত বালি খুঁড়ে জল পাওয়া যাবে। ফিরে আস্তে আস্তে দুপুর পেরিয়ে যাবে। রামশরণের বয়স 50 ঊর্ধ্ব, হাট্টা খাট্টা বলিষ্ঠ গড়ন, শরীরে যথেষ্ট শক্তি ধরে। পোখরা গ্রামের চামারটুলি অঞ্চলের সেই অবিসংবাদিত নেতা, কাজের লোক, সাহস আছে, ভদ্রলোকদের সঙ্গেও উঁচু গলায় কথা বলতে পারে, পরোপকারী, প্রয়োজন হলে নিজের কাজ ছেড়েও পরের জন্য প্রাণ দিয়ে খাটতে পারে। কিন্তু তার একটা দুর্বলতা আছে, সে বড় বেশি কথা বলে। বস্তুত কথা বলা তার একটা রোগ। একবার শুরু করলে সহজে আর কথা ফুরোতেই চায় না। এতক্ষণ ঘরের দাওয়ায় বসে সে নিজের মনেই বকবক করছিল। ব্লকের হাকিম সাহেব সেদিন সুরাজ রট লাগিয়েছিলেন। কোথায় সুরাজ? এ গায়ে সুরাজ কই? গরিবেরা একবেলা এক মুঠি খেতে পাচ্ছে না, আর বড় লোকেরা দুবেলা হালুয়া পুরি খাচ্ছে। বাবু সাহেবের ছেলেরা শহরের স্কুলে পড়তে যাচ্ছে, আর আমাদের ছেলেদের কাছে কালা অক্ষর ভয়েস বরাবর। গায়ে একটা পাঠশালাও নেই। আমাদের ছেলেরা কেবল গায়ে ভয়েস চড়াবার জন্যেই জন্মেছে। এরকম সুরাজ অর্থাৎ স্বরাজের মুখে থুতু ফেলি। আমাদের হাই হাই সুরাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। এই ধরনের স্বগতোক্তির মাঝে মনসারাম তাকে এই খবর দিল। রামশরণ খবর শুনে জ্বলে উঠল। তার মনে পড়ল যে আজ সকাল থেকেই সে এত বেলা পর্যন্ত তার বহু অর্থাৎ পুত্রবধূ সুরসতিয়াকে দেখতে পায়নি একবারও। রামশরণ বিপত্নিক, তার সংসারে মাত্র 3 জন সদস্য, সে নিজে, তার জোয়ান ছেলে কোদই আর তার বহু সুরসতিয়া। সে বুঝতে পারল যে সুরসতিয়া নিশ্চয়ই গাঁয়ের কুয়োতে জল ভরতে না পেরে অন্যান্য মেয়েদের সঙ্গে কোয়েল নদীতে জল ভরতে গেছে। সে উঠে দাঁড়ালো, বলল, চল মানসা, আগে চৌধুরীর সঙ্গে কথা বলে আসি, তারপর যা করার করা যাবে। মনসারাম একটু আপত্তি জানাতে যাচ্ছিল। সে একটু ভীতু প্রকৃতির লোক, সাবধানী, সব কাজ ভেবে চিন্তে করাই তার অভ্যেস। এছাড়া চৌধুরীর মুখোমুখি হওয়ার ইচ্ছে ছিল না তার। কয়েক মাস আগে চৌধুরীর কাছে সে 50 টাকা ধার নিয়েছিল। সে ধার শোধ হওয়া তো দূরের কথা, 1 মাসেরও সুদ দেওয়া হয়নি। সে ক্ষীণ আপত্তি জানাতে চাইছিল। রামশরণ কিন্তু তাকে সে সুযোগ দিল না। একরকম জোর করেই তাকে ধরে নিয়ে চলল চৌধুরীর কাছে। বিহারের গ্রামাঞ্চল সম্বন্ধে যাদের সামান্য ধারণাও আছে, তারা জানেন যে কোনো গ্রামেই একটা বড় অঞ্চল জুড়ে থাকেন উচ্চ বর্ণের লোকেরা। তারা ব্রাহ্মণ, রাজপুত, ভূমিহার অথবা কায়স্থ। তাদের বসতির অনতি দূরেই অপেক্ষাকৃত নিম্ন বর্ণের লোকেদের বাস। তারা জাতিতে গোয়ালা, নাপিত বা তেলি। তাদের জল জাত বলা হয়, অর্থাৎ তাদের হাতে বিশেষ প্রয়োজন হলে জল খাওয়া যেতে পারে, কিন্তু অন্যান্য খাদ্যদ্রব্য খাওয়া চলবে না। গ্রামের একেবারে শেষ ভাগে অন্তজ শ্রেণীর লোকেদের নিবাস। তারা জাতিতে চামার, দুসাদ, মুসাহার ইত্যাদি বলে পরিচিত। স্বাধীনতা লাভের 40তম বছর বেশ জাঁকজমকের সঙ্গে পালিত হলো। এখন দেশকে 21 শতাব্দীতে নিয়ে যাওয়ার কথা বেশ ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে। কিন্তু বিহারের গ্রামাঞ্চলের সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমাদের এই গল্পের পাত্রপাত্রীরা মোটামুটি সবাই অন্তজ সম্প্রদায়ের। তারা পোখরা গ্রামের চামারটলির বাসিন্দা। অবশ্য উচ্চবর্ণের কয়েকজন প্রতিনিধির কথা অবশ্যম্ভাবী রূপেই এসে পড়বে কাহিনীতে। আমাদের এই গল্পের মূল চরিত্র রামশরণ অল্প সময়ের মধ্যেই চৌধুরীর বাড়ি পৌঁছল। চৌধুরী দাওয়ায় বসে হুঁকো খাচ্ছিল। সে কুর্মী সম্প্রদায়ের লোক, ব্রাহ্মণ রাজপুতদের তুলনায় অপেক্ষাকৃত নিম্নবর্ণ, কিন্তু সে সম্পন্ন লোক। তার ছেলেরা শহরে সরকারি অফিসে কাজ করে। চৌধুরীর একটা গুণ আছে, সে নিম্নবর্ণের লোকেদেরও মানুষ বলে গণ্য করে।
তাদের সঙ্গে সময় অসময়ে প্রাণ খুলে কথাবার্তা বলে। রামশরণ কোনো রকম ধানাই পানায় না করে সোজাসুজি বলল, আর চৌধুরী, তুমি কুয়ো থেকে মেয়েদের জল নিতে দাওনি, তাদের কোয়েল নদীতে যেতে হয়েছে। এ তো খুবই অন্যায় কথা চৌধুরী। সারা বছর মেয়েরা কুয়ো থেকে জল নিয়ে যায়। এখন গরমকাল, এবছর প্রচণ্ড গরম পড়েছে, এ সময় আরও জলের দরকার। এ সময় তুমি যদি জল বন্ধ করে দাও তো আমরা যাই কোথায়? জল বন্ধ করার আসল কারণ চৌধুরী ভেঙে বলল না। এবছর প্রচণ্ড গরম পড়েছে, কুয়োর জল শুকিয়ে আসছে, কখন বৃষ্টি নামবে কেউ জানে না। বৃষ্টি নামার আগেই যদি কুয়োর জল শুকিয়ে যায় তাহলে খুবই বিপদ হবে। কিন্তু এসব কথা তো আর বলা যাবে না। তাই চৌধুরী বলল, কেন? তোমরা বাবু সাহেবদের কুয়োতে যাও, ওদের কুয়োতে অনেক জল আছে। রামশরণ আর মনসারামকে নিরুত্তর থাকতে দেখে বলল, ওখানে যাওয়ার সাহস তোমাদের নেই, ওরা উঁচু জাতের লোক। তাহলে ভেবে দেখো, আমরাও তো তোমাদের থেকে উঁচু জাতের। আর একটা কথাও জেনে রাখো, এই দুনিয়ায় নিচু জাত আর উঁচু জাতের ভেদাভেদ কোনো দিনই মিটবে না। গান্ধী বাবা বললেও না। ওই তো গান্ধী বাবা তোমাদের হরিজন পরিজন কত কি বললেন, কি হলো তাতে? ভেদভাব মিটল কি? বরং তা আরও বেড়ে গেল। তাহলে বলো, আমাদের কুয়োতে কি করে তোমাদের জল তুলতে দিই? এই জাতপাত তো আমাদের মেনে চলতেই হবে। রামশরণ কিছুক্ষণ গুম হয়ে রইল, তারপর বলল, চৌধুরী, সারা বছর জাতপাতের কথা তোমার মনে হয়নি? এই গরমকালে সে কথা মনে হয়েছে তোমার? কেন মনে হয়েছে সে কথা বুঝবো না, এত বোকা আমরা নই। ঠিক আছে, আমরা যাচ্ছি। চল রে মনসারাম। চৌধুরী সারাদিন বিশেষ কোনো কাজকর্ম থাকে না। সে বোধহয় আরও কিছুক্ষণ গল্প করার মুডে ছিল। ওদের উঠতে দেখে বলল, এত তাড়াতাড়ি কোথায় যাবে রামশরণ? বসো, খানি গল্প গাছা হোক। রামশরণ গম্ভীর হয়ে বলল, না, আমাদের সময় নেই। আমরা এখনই চামারটুলির চকে কুয়ো খোঁড়া শুরু করব। আমাদের বৌঝিদের রোজ রোজ নদীতে যেতে দেবো না। চৌধুরী ব্যস্ত সমস্ত হয়ে বলল, সে কী কথা রামশরণ? এরকম হঠাৎ হঠাৎ কি আর কুয়ো খোঁড়া শুরু করা যায়? ব্রাহ্মণ পণ্ডিতকে দিয়ে সাইত অর্থাৎ শুভ সময় দেখাতে হবে না? এসব শুভ কাজ কি সাইত না দেখে শুরু করা উচিত? রামশরণ বলল, এই ওসব সাইট ফাইট ছাড়ো চৌধুরী, আমরা গরিব লোক, আমাদের কাজের জন্য কোনো সাইট দরকার হয় না। তাছাড়া আমরা তোমাদের মতো উঁচু জাতের লোকের চক্করে পড়তেও যায় না। ওরা চলে যেতেই চৌধুরী পরনের ধুতির খুঁটি জড়িয়ে হাতে ছাতা নিয়ে গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা হলো। এ খবর প্রধানকে এক্ষুনি জানানো দরকার। পরদিন সকালে কয়েকজন জোয়ান ছেলেকে সঙ্গে নিয়ে রামশরণ কুয়ো খোঁড়ার কাজ শুরু করে দিল। তার জেদ চেপেছে, চৌধুরীকে সে মুখের মতো একটা জবাব দেবে। কুয়ো খোঁড়া শেষ করে চৌধুরীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে সে চাইলে চামারটুলির লোকেরাও কাজের কাজ করতে পারে। তারা খুব মন দিয়ে কাজ করছিল, কিন্তু একটু পরেই বাধ্য হয়ে তাদের কাজ বন্ধ করতে হলো। প্রধানের ভোজপুরি দারোয়ান দূর থেকে চেঁচিয়ে বলল, রামশরণ, তোরা সকলে মিলে কি করছিস সেখানে? রামশরণ মনে মনে একটু ভয় পেল। প্রধানের দারোয়ান হবার আগে এই লোকটা নাকি কোনো এক ডাকাত দলে ছিল। লোক মুখে শোনা যায় যে কয়েকজনকে খুনও করেছে, সাক্ষীর অভাবে ছাড়া পেয়েছে। এখন গ্রাম প্রধানের বাড়িতেই সে পাহারাদার, প্রধানের দুঃসম্পর্কের নাকি আত্মীয়। কিন্তু ভয় পেলেও এত লোকের সামনে তো চুপ করে থাকা যায় না। তাই সে সাহস করে এগিয়ে গিয়ে বলল, এখানে কি চায় বাবু সাহেব? তোমরা চকের উপর গর্ত করছো কেন? ওই গর্ত করার কে হুকুম দিয়েছে তোমাদের? দেখো বাবু সাহেব, এটা চামারটুলির চক, এখানে আমরা যা খুশি করতে পারি, তোমাদের তো কিছু বলার নেই। ভোজপুরি বাবু সাহেব একটু হতভম্ব হয়ে গেল। তার মুখের উপর চামারটুলির এই লোকটা জবাব দেবে এরকমভাবে তা সে মোটেই আশা করেনি। সে ভেবেছিল যে একটু ধামক ধামক দিলেই ওরা খোঁড়াখুড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু সেরম কোনো লক্ষণ দেখা গেল না। তাই সে মুখ বিকৃত করে বলল, চামারটুলির চক, হারামজাদা চামার, তুমি জানো না যে এদেশের সব জমি সরকারের?
আর এই গাঁয়ের সব জমির দেখভাল করার মালিক প্রধান সাহেব। এবার সবাই মিলে একসঙ্গে হই হই করে উঠল। ওদের মধ্যে একজন বলল, খবরদার বাবু সাহেব, মুখ খারাপ করবে না, আমরাও মানুষ, আমাদের শরীরেও খুন আছে, পানি নেই। দারোয়ান বেগতিক দেখে সরে পড়ল। যাবার সময় বলে গেল, রামচরণ, ভালো চাস তো জলদি প্রধান সাহেবের সঙ্গে দেখা কর, নইলে তোদের সবাইকে জেলে গিয়ে চাকরি পিষতে হবে বলে দিলাম। আরে যা যা, প্রধানের চামচিকে, প্রধান আমাদের শুলে দেবে, দেশে আইন কানুন নেই। দারোয়ান চলে যাবার পর কিন্তু সকলেই একটু ভয় পেল। বাবু সাহেবকে এরকমভাবে চোখ রাঙানো ঠিক হলো না বোধহয়। অবশেষে সাব্যস্ত হলো যে যা হয়েছে সে হয়েছে, সে নিয়ে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু রামশরণ কাল একবার প্রধানের বাড়ি গিয়ে কথা বলে আসবে। অকারণে প্রধানকে চটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তাছাড়া সকলের মনেই একটা সন্দেহ উকিঝুঁকি দিতে থাকলো। চামারটলির চক সত্যি সত্যি চামারদের, না আসলে তা সরকারের, কে জানে। এ ব্যাপারে প্রধানের কাছে গিয়ে একটা নিষ্পত্তি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সেদিনের মতো কুয়োর কাজ বন্ধ থাকলো। পরের দিন সকালে রামশরণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামভজন সিংয়ের বাড়িতে পৌঁছল। তার বাড়ির বারান্দায় বেশ ভিড়। গ্রামের ভিলেজ লেভেল ওয়ার্কার, সংক্ষেপে যাকে VLW বলা হয়, বসে সিগারেট টানছেন। পঞ্চায়েতের কেরানি এক রাশ কাগজপত্র নিয়ে বসেছে। আরও কয়েকজন লোক প্রধানকে ঘিরে বসে রয়েছে। রামশরণ হাত জোর করে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালো। তার দিকে নজর পড়তেই প্রধান বললেন, কি চামার সাহেব, শুনলাম খুব সাহেব হয়েছ তুমি, গায়ের সর্বনা হতে চাইছো? না হুজুর। তাহলে চকের মাঝখানে কুয়ো করছো কেন? জানো না গায়ের সব জমি সরকারি জমি? VLW সাহেব কথার মাঝে বলে উঠলেন, প্রধানজি কাজ বন্ধ করার জন্য লোক পাঠিয়েছিলেন, তার কথা তোমরা শোনোনি? এত সাহস তোমাদের হলো কোথা থেকে? কিন্তু হুজুর, আমরা তো শুনেছি কুয়ো খোঁড়ার জন্য সরকারি হুকুম আছে, খেতি কিষানির জন্যে কুয়ো খোঁড়ার জন্য সরকার পয়সাও দেয় শুনেছি। আরে সরকারের বাচ্চা, তুই সব আইন কানুন জানিস আর আমরা সরকারি লোকেরা কিছুই জানি না। তোর জন্যে দিল্লি থেকে কানুন ছেপে আসে, VLW বলল। ইতিমধ্যে থানার দারোগা সাহেব সাইকেলে এসে পৌঁছলেন। তিনি মাঝে মাঝেই প্রধান সাহেবের বাড়িতে গল্পগাছা করতে আসেন। নেমন্তন্ন খেতেও আসেন কখনো কখনো। সেরকম দিনে মুরগি কাটা হয়, শহর থেকে অন্য অনেক কিছুই আসে। দারোগা সাহেবও জাতে রাজপুত, তাই প্রধান সাহেবের সঙ্গে তার খুব ভাব ভালোবাসা। বিহারে ভাব ভালোবাসা প্রধানত জাতপাতের উপরেই নির্ভর করে। দারোগা সাহেবকে অল্প কথায় সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। সব শুনে দারোগা সাহেব মন্তব্য করলেন, তুমি খুবই গায়ের কানুনি কাজ করেছো রামশরণ, তোমাকে আমি এখনই জেলে বন্ধ করতে পারি, কিন্তু তুমি চামারটুলির মাতব্বর লোক, তাই তোমায় কিছু বলছি না। প্রধান সাহেবকে জিজ্ঞেস করো তোমার কাজ করা উচিত ছিল কি না। দারোগা সাহেবের এরকম নরম গলায় কথা বলা শুনে রামশরণ নিজেকে ধন্য মনে করল। এত বড় দারোগা সাহেব তাকে টলির মাতব্বর বলেছেন। সে হাত কচলে বিগলিত কণ্ঠে বলল, হ্যাঁ হুজুর, আমরা আনপড়, আইন কানুন কিছু জানি না। দারোগা সাহেব চোখ মোটকে বললেন, ডব্লু সাহেব, একে তুমি কুয়ো খোঁড়ার আইন কানুন সব বুঝিয়ে দাও। আইন কানুন তো সব সহজই, না বোঝার কিছু নেই, ডব্লু সাহেব বললেন। আর প্রথমে আমার কাছে দরখাস্ত দিতে হবে, তারপর ব্লক থেকে টাকা ধার নিয়ে নিতে হবে। হুজুর, আমরা টাকা ধার চাই না, আমরা নিজেরাই মেহনত করে নিজেদের কাজ করে নেব। কিন্তু তা বললে তো চলবে না। ধার কর্য যদি তোমরা না নাও, তাহলে ডব্লু সাহেব আর গ্রাম সেবককে কুয়ো খোঁড়ার যা রেট, সে টাকা তো তোমাদের দিতেই হবে। কত টাকা দিতে হবে হুজুর? দারোগা সাহেব VLWকে বললেন, ডব্লু সাহেব, কুয়ো খোঁড়ার রেট এখন কত, একে বলে দাও। ডব্লু সাহেব গম্ভীর হয়ে বললেন,
এই গত বছর অবধি তো রেট ছিল 100 টাকা, কিন্তু এই বছর থেকে সরকার রেট কমিয়ে 75 টাকা করেছেন। প্রধান সাহেব এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, আর ডব্লু সাহেব, এই কুয়ো করার জন্য 25 টাকা আমি দেব। আমাদের গাঁয়ে যখন কুয়ো হবে আমার টাকা দেওয়া উচিত, বাকি টাকা চামারটুলির লোকেরা চাঁদা করে দেবে। কিন্তু আমরা খুবই গরিব লোক হুজুর, 50 টাকা আমরা পাবো কোথা থেকে? আমাদের কথা একটু ভেবে দেখুন। দারোগা সাহেব এবার গম্ভীর হয়ে কড়া গলায় বললেন, টাকা না দিলে কুয়ো খোঁড়া বন্ধ থাকবে, এ কথা যেন মনে থাকে রামশরণ। রামশরণ চলে যাওয়ার পরে সরকারি সাহেবরা অর্থপূর্ণ দৃষ্টিতে একে অপরের দিকে তাকালেন। তারপর সবাই মিলে উচ্চৈস্বরে হেসে উঠলেন, হো 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 হো। হাসি বন্ধ হলে দারোগা সাহেব বললেন, হে অনেক দিন পর একটা মুরগা ফেঁসেছে প্রধান সাহেব। প্রধানের বাড়ি থেকে বড় লোটায় সিদ্ধি শরবত এলো। শরবত খেতে খেতে দারোগা বললেন, অনেক দিন হলো নাদির আর বেটির নাচ দেখা হয়নি, টাকাটা পেলে প্রোগ্রাম করা যাক, কি বলেন প্রধানজি? রামশরণ বিধ্বস্ত হয়ে বাড়িতে পৌঁছলো। তার বহু এতক্ষণে নদী থেকে জল নিয়ে পৌঁছেছে। গায়ে পৌঁছেই সে সব খবর পেয়েছে। তাই রামশরণকে দেখেই সে বলল, কি হলো বাবুজি? প্রধানজি কুয়োর ব্যাপারে কি বললেন? কুয়ো হবে না বেটি, 50 টাকা আমরা কোথা থেকে পাবো? সব বৃত্তান্ত শুনে যেন সরস্বতী আর মাথায় আগুন জ্বলে উঠল। তার বয়স কম, চামারটলিতে বউ হয়ে এলেও সে ডাল্টনগঞ্জ শহরের মেয়ে। সেখানে সরকারি স্কুলে ক্লাস 8 অবধি পড়েছে। সব শুনে সে বলল, প্রধানজির সঙ্গে কথা বলতে যাচ্ছি আমি এখনই, বেইমানি আমরা বরদাস্ত করব না। রামশরণ তাকে আটকাতে গেল, বলল, ওদের মধ্যে যাওয়ার দরকার নেই বেটি, ওরা লোক ভালো নয়, সব লুচ্চা ছোট লোক। সুরসতিয়া কোনো কথা না শুনে বেরিয়ে পড়ল। যখন সে প্রধানের চৌপালে পৌঁছলো তখনও সভা ভঙ্গ হয়নি, হাসি মশকরা চলছে। সুরসতিয়া সোজা তাদের মুখোমুখি হয়ে বলল, দারোগা সাহেব, তোমার লজ্জা শরম কিছু নেই? গরিবের কাছে ঘুষ চাইছ? সবাই স্তম্ভিত। দারোগা প্রধানকে বললেন, এ কে প্রধানজি? রামশরণের বহু, শহরই ঔরত। দারোগা বলল, এই ঘুষের কথা খামোখা কি বলছো? সব কাজের জন্য আইন কানুন আছে। ঝুটা আইন কানুন? কুয়ো খুঁড়তে পঞ্চায়েতকে 50 টাকা দিতে হবে, কোন আইন? আমরা আনপড় বলে কিছুই বুঝি না ভাবছো? উত্তেজনায় তার চোখ মুখ লাল হয়ে উঠল। দারোগা সাহেব ডবলুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এই ডবলু সাহেব, গাঁয়ে এরকম ঔরত থাকতে পয়সা দিয়ে নাদিরার বেটির কাছে যাওয়ার কি দরকার? অদূরে দুজন কনস্টেবল বিড়ি খাচ্ছিল। দারোগা তাদের দিকে তাকিয়ে অর্থপূর্ণ ইঙ্গিত করলেন। শেষ হলো আজকের গল্প। গল্প না বলে এটি সত্য ঘটনায় বলা